হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এনলাইট হিস্ট্রি। আমি শুভেন্দু বিশ্বাস। আর আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো কিভাবে রিসার্চ প্রপোজাল তোমরা লিখবে। দেখো, তোমরা যারা নেট সেটের প্রিপারেশন নিচ্ছ, নেট সেট কোয়ালিফাই করার পর বা জেআরএফ পাওয়ার পর তোমরা বিভিন্ন ইউনিভার্সিটিতে পিএইচডির জন্য অ্যাপ্লাই করো, তার জন্য তোমাদেরকে একটি রিসার্চ প্রপোজাল বা সিনপসিস নিয়ে যেতে হয়। তো সেটা কিভাবে লিখবে সেটা একটা বড় সমস্যার বিষয়, কারণ এই সম্পর্কে তোমরা কোনো নির্দেশিকা আলাদা করে পাও না বা তোমাদেরকে কেউ বলেও দেয় না যে এটা এইভাবে লিখতে হয়। তো তোমরা যেটা নিজেরা উপলব্ধি করছো, যেটা বুঝতে পারো, সেটাই তোমরা লিখে দাও। তো অনেকেই লিখতে পারো, কিন্তু অনেকেই সমস্যা হয়। তো তোমাদেরকে আমি বলে দেবো যে কিভাবে তোমরা একটি কমপ্লিট রিসার্চ প্রপোজাল লিখবে। দেখো, রিসার্চ প্রপোজাল লেখার কিন্তু আলাদা একটা ফরম্যাট রয়েছে। তো সেই ফরম্যাটটা কম বেশি অনেকেই ফলো করে, অনেকে ফলো করে না। তো আমি এখানে একটি তোমাদেরকে ডেমো রিসার্চ প্রপোজাল দেখাবো। তোমরা চেষ্টা করবে এই ফরম্যাটটা ফলো করে লেখার, ঠিক আছে? এবং কি কি বিষয় তোমাদের কিভাবে ভাবনা চিন্তা করতে হয় এটাও আজকে আমি বলে দেব। দেখো, আমি তোমাদেরকে এখানে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ফ্রন্ট পেজ, ঠিক আছে? ফ্রন্ট পেজটা কেমন হয় সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, তাহলে তোমরা একটু আইডিয়া পাবে। অবশ্যই তোমরা এখানে ডেমোটা দেবে না, আমি তোমাদের দেখানোর জন্য ডেমোটা লিখে দিয়েছি। তোমরা শুরু করবে কোথা থেকে? শুরু করবে এখান থেকে, রিসার্চ প্রপোজাল অন, তারপরে তোমরা এখানে টাইটেলটা দেবে। টাইটেল দেওয়ার ক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখবে, তোমাদেরকে তোমরা যে বিষয়ের উপর গবেষণা করতে ইচ্ছুক, যে বিষয়ের উপর কাজ করবে, সেটাকে এই টাইটেল হিসেবে লিখবে। একটু ভালো টাইটেল হলে ভালো, মানে একটু বেটার টাইটেল হলে ভালো হয়, নচেত কোনো অসুবিধা নেই। আমি এখানে টাইটেল দিয়েছি কি, হিস্ট্রি অফ এনভায়রনমেন্টাল কনসিয়াসনেস ইন ওয়েস্ট বেঙ্গল ডিউরিং দ্য কলোনিয়াল পিরিয়ড 1858 টু 1947, অর্থাৎ 1858 থেকে 1947-এর মধ্যে ঔপনিবেশিক সময়ে পরিবেশ সচেতনতার বিষয়টা কিভাবে আসছে সেটা আমি গবেষণার জন্য টাইটেল ঠিক করেছি। এই বিষয় নিয়ে আমি কাজ করব। এবার এখানে তোমাদেরকে একটি বিষয় আমি বলে দিই, তোমরা যখন সময়কালটা ব্যবহার করবে তখন কিন্তু খুব সতর্ক থাকতে হবে। এখানে দেখো, এই সময়কালটা আমি পলিটিক্যালিভাবে নিয়েছি। এবার আমি যেহেতু পরিবেশের ওপর কাজ করছি, সুতরাং আমাকে পরিবেশ সম্পর্কিত কোনো একটা গুরুত্বপূর্ণ সময়কাল নিলে ভালো হয়। সেটা একটু ভাবনা চিন্তা করে তোমরা যখন পড়াশোনা করবে তখন সেই টপিকের ওপর দেখবে যে কোনো একটা সময়কালটা কেন সেটা গুরুত্বপূর্ণ, সেই টপিক রিলেটেড, এবং কেন আমি সেটা নেব। এবার 1858 মানে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান হচ্ছে এবং ব্রিটিশ রাজ শুরু হচ্ছে। 1947 ভারত স্বাধীনতা লাভ করছে, অর্থাৎ ব্রিটিশ রাজ যখন ভারতে শুরু হয় সেই সময় থেকে ভারতের স্বাধীনতা লাভ পর্যন্ত ঔপনিবেশিক সরকারের কি পলিসি ছিল, পাশাপাশি পশ্চিমবঙ্গে পরিবেশ সচেতনতার বিষয়টা কিভাবে উঠে আসছে সেটা আমি এখানে দেখাবো। এটাই আমার টাইটেল, ঠিক আছে? তার মানে সময়কালটা তোমাকে একটু সতর্কভাবে নিতে হবে, যে কারণে সবসময় চেষ্টা করবে তুমি যে বিষয় গবেষণা করার জন্য নিয়েছো সেই বিষয়ের সাথে সেই সময়কালের কি সম্পর্ক রয়েছে, কতটা গুরুত্বপূর্ণ, সেটা দেখেই কিন্তু সময়কালটা তোমাকে ঠিক করতে হবে। তারপর লিখে দেবে টু বি সাবমিটেড বাই, তোমার নাম লিখে দেবে, তারপর ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন নাম্বার পেলে সেটাও নিচে তুমি দিয়ে দিতে পারো। দেখো, অনেকে রিসার্চ প্রপোজালের ফ্রন্ট পেজে ইউনিভার্সিটির নাম লেখে, সেটা কোনো ম্যান্ডেটরি না, বাধ্যবাধকতাও নেই, তুমি দিতেও পারো, নাও দিতে পারো। এবার একটা বিষয় মাথায় রাখবে, তুমি যদি রিসার্চ প্রপোজাল রেডি করে সেখানে ইউনিভার্সিটির নাম দিয়ে দাও, তো সেটা কিন্তু অন্য ইউনিভার্সিটির ক্ষেত্রে তুমি এই রিসার্চ প্রপোজালটা নিয়ে যেতে পারছো না। তো ভালো হয় যে কোনো ইউনিভার্সিটির নাম দেওয়ার দরকার নেই, জাস্ট তুমি তোমার নাম দিয়ে এরকম একটা ফ্রন্ট পেজ বানিয়ে এবং ডিটেলস লিখে নিয়ে যাবে। এবং রিসার্চ প্রপোজাল তুমি ইংলিশ এবং বাংলা দুটোতেই লিখতে পারো, এমন কোনো বাধ্যবাধকতা নেই যে তোমাকে ইংলিশে লিখতে হবে বা বাংলাতে লিখতে হবে। সেরকম হলে ইউনিভার্সিটি নোটিফিকেশনে বলে দেবে যে তোমার রিসার্চ প্রপোজাল ইংলিশে দিতে হবে বা বাংলাতে দিতে হবে। যদি না বলে তুমি বাংলা বা ইংরেজি যে কোনো ভাষাতেই লিখে নিয়ে যেতে পারো। আর সেকেন্ড হচ্ছে, তোমাকে সবসময় তোমরা চেষ্টা করবে 1000 শব্দের মধ্যে রিসার্চ প্রপোজালটি লেখা, ঠিক আছে? খুব বেশি অতিরিক্ত লেখা লাভ নেই, 1000 শব্দের মধ্যে লেখার চেষ্টা করবে। কমপ্লিট।
সেকেন্ডে আসছি আমি। প্রথমে হচ্ছে সারসংক্ষেপ, যেটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট বলতে পারি। তো এই সারসংক্ষেপ অংশে তুমি যে বিষয়টা নিয়ে গবেষণা করবে সেটা খুব সংক্ষিপ্ত আকারে 150 শব্দের মধ্যে লেখার চেষ্টা করবে। এবার দেখো, আমি এখানে যেহেতু পরিবেশ সচেতনতার বিষয়টি নিয়ে কাজ করব, তার জন্য আমি এখানে লিখে দিয়েছি পরিবেশ সম্পর্কে 150 বা 200 শব্দের মধ্যে সারসংক্ষেপ। তো তোমরা এটাকে পড়তেও পারো, তাহলে বুঝতে পারবে আমি কি লিখেছি, তোমাদের একটু বুঝতে সহজ হবে। তারপরে হচ্ছে ইন্ট্রোডাকশন বা ভূমিকার অংশ। ইন্ট্রোডাকশন বা ভূমিকার অংশে মনে রাখবে যে এখানে অবশ্যই তোমরা স্থানকাল পাত্রের বিষয়টা রাখবে, অর্থাৎ কোন সময়ের গবেষণা করছো, কোন স্থানের গবেষণা করছো এবং তার বিষয়বস্তু কী। এবার আলাদা করে তোমাদের বলা নিশ্চয় দরকার নেই যে ভূমিকা অংশে কী থাকবে। দেখো, ভূমিকা অংশে তুমি একটা বিষয়ের সূচনা করছো, কোন বিষয় নিয়ে কাজ করবে, তার গুরুত্ব কতটা, এই বিষয়টা তুমি ভূমিকার অংশে তুলে ধরবে। যে কেন পরিবেশ ইতিহাস চর্চা করাটা জরুরি, কেন পরিবেশ সচেতনতার ইতিহাস তুলে ধরা দরকার রয়েছে, সময়কালের গুরুত্বটা কি, কেন তুমি এই সময়কালটা নিয়েছো, সেটা তোমাকে আলাদা করে কিন্তু এখানে মেনশন করে দিতে হবে। দেখো, আমি এখানে সময়কালের বিষয়টা দেখিয়েছি যে 1858 নেওয়ার কারণ কি, ভারতে ব্রিটিশ রাজ শুরু হচ্ছে, শেষ করেছি 1947 ভারতের স্বাধীনতা লাভ পর্যন্ত। ঠিক আছে, মানে ইন্ট্রোডাকশনে তোমাকে স্থানকাল পাত্রের বিষয়টা একটু সাজিয়ে লিখতে হবে। নেক্সট হচ্ছে গবেষণার উদ্দেশ্য, অর্থাৎ তুমি এই যে গবেষণা কাজটি করতে চাও তার উদ্দেশ্যটা কি, কেন তোমার কাছে পরিবেশ সচেতনতার ইতিহাস বিষয়টি গবেষণা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, সেই উদ্দেশ্যটা তোমাকে এখানে লিখতে হবে। এবার দেখো, বর্তমান সময়ে পরিবেশের গুরুত্ব কতটা তোমাদেরকে আলাদা করে বলার প্রয়োজন নেই, তোমরা সকলেই সেটা জানো এবং উপলব্ধি করতে পারছো। তাহলে ঔপনিবেশিক সময়ে দেখো, সেই সময়ে পরিবেশ মানেই ব্রিটিশদের কাছে একটি সম্পদ ছিল, যে কিভাবে তারা বিভিন্ন প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে তাদের ঔপনিবেশিক যে স্বার্থ সেটাকে চরিতার্থ করতে তৎপর হয়। তো তুমি কোন বিষয়টা দেখাতে চাইছো বা তোমার গবেষণার উদ্দেশ্যটা কি, সেটা তোমাকে এখানে ক্লিয়ারলি মেনশন করতে হবে। তারপরে হচ্ছে সাহিত্য পর্যালোচনা, যেটাকে আমরা লিটারেচার রিভিউ বলি। সাহিত্য পর্যালোচনা খুব গুরুত্বপূর্ণ, মানে এই বিষয়ের ওপর আগে কি কি কাজ হয়েছে সে সম্পর্কে একটা ওভারভিউ দেওয়ার তোমাকে চেষ্টা করতে হবে। একদম সংক্ষিপ্ত আকারে কোন গ্রন্থে কি বলা হয়েছে সেটা লিখতে পারলে ভালো, না লিখলেও কোনো অসুবিধা নেই, কিন্তু তোমাকে এখানে বলতে হবে যে এর মধ্যে যে যে গ্রন্থগুলো তুমি নাম দিচ্ছ সেই গ্রন্থে কিন্তু এই বিষয়টা নিয়ে আলোকপাত করা হয়নি, যে কারণে তুমি সেই বিষয়ের উপর কাজ করবে। ঠিক আছে, আমি দেখো লিখে দিয়েছি যে কোনো গবেষণার ক্ষেত্রে পূর্বে কি কি কাজ হয়েছে সে সম্পর্কে আলোকপাত করা প্রয়োজন। 1980-র দশক থেকে পরিবেশ নিয়ে ইতিহাস চর্চার সূচনা হয়। সমগ্র ভারত কেন্দ্রিক পরিবেশ চর্চার পাশাপাশি আঞ্চলিক ও স্থানীয় পরিবেশের ইতিহাসের ওপর কাজ হতে থাকে। এবার এখানে বিভিন্ন ঐতিহাসিক তারা পরিবেশের ওপর কী কী কাজ করেছে এই বিষয়গুলো নিয়ে আমি লিখেছি। দেখো, এই সকল গ্রন্থগুলিতে পরিবেশে ইতিহাস চর্চা, পরিবেশ মানুষের সম্পর্কে দিক নিয়ে আলোকপাত করা হয়েছে। মানে পরিবেশে ইতিহাস চর্চা নিয়ে যে কাজগুলো হয়েছে সেগুলো খুব সংক্ষিপ্ত আকারে আমি এখানে তুলে ধরেছি। তুলে ধরে কি বলেছি দেখো, যে এই সকল গ্রন্থে পরিবেশের সাথে মানুষের সম্পর্ক, পরিবেশ দূষণ, জীববৈচিত্র্য প্রভৃতি বিষয়ের উপর আলোকপাত করা হয়েছে, কিন্তু ঔপনিবেশিক সময়ে পশ্চিমবঙ্গের পরিবেশ সচেতনতার ইতিহাস অনালোচিত থেকে গিয়েছে, যে কারণে আমি কাজটি করব এবং তুলে ধরব। তো তোমরা যখন লিটারেচার রিভিউর অংশটা পড়বে তখন কিন্তু তুমি বুঝতে পারবে যে রিসার্চ গ্যাপটা কোথায় রয়েছে, তুমি কোন বিষয়টা এখানে দেখাতে চাইছো। সুতরাং সাহিত্য পর্যালোচনা করা বা লিটারেচার রিভিউ খুব গুরুত্বপূর্ণ। তারপরে আসছে গবেষণার প্রশ্ন, মানে তুমি এই যে কাজটি করবে সেটা করার জন্য কোন কোন প্রশ্নকে তুমি সামনে রাখতে চাও। তো দেখো, এখানে আমি কি কি প্রশ্ন রেখেছি সেটা একটু দেখা যাক। প্রথম হচ্ছে, প্রাকৃতিক সম্পদের মাত্রাতিরিক্ত ব্যবহার পরিবেশ সচেতনতার দৃষ্টিভঙ্গি তৈরি করে দিয়েছিল। পরিবেশ সচেতনতায় ব্রিটিশদের ভূমিকা কী ছিল, পরিবেশ রক্ষায় ভারতীয়দের ভূমিকা কী ছিল, বাংলা সাহিত্যে পরিবেশ রক্ষার বিষয়টি কিভাবে উঠে এসেছিল, এ সম্পর্কে আমি অনুসন্ধান চালাবো। মানে এটা হচ্ছে একটা সম্ভাব্য তুমি প্রশ্ন এখানে রাখছো, যেটাকে সামনে রেখে তুমি তোমার গবেষণাটা এগিয়ে নিয়ে যেতে চাও। তো পরবর্তী সময়ে তুমি সুযোগ পাওয়ার পর এগুলো সব চেঞ্জও করতে পারো, তোমার নিজের মতো করে আরও বেটারভাবে লিখতে পারো। আমি জাস্ট তোমাদের বোঝার জন্য এখানে দিয়ে দিয়েছি।
তারপরে হচ্ছে হাইপোথিসিস, যদিও এটা মানে অনেক ক্ষেত্রে অনেকে দেয় না। হাইপোথিসিস বা সম্ভাব্য একটা উত্তর, মানে এই যে প্রশ্নগুলো রাখলে তার একটা সম্ভাব্য উত্তর দেওয়ার তুমি চেষ্টা করবে। হাইপোথিসিসের অংশ তুমি রাখতেও পারো, নাও রাখতে পারো, কোনো সমস্যা কিন্তু এক্ষেত্রে হবে না। তারপরে হচ্ছে টেন্টেটিভ চ্যাপ্টারাইজেশন। টেন্টেটিভ চ্যাপ্টারাইজেশন মানে এটা হচ্ছে সম্ভাব্য অধ্যায় বিন্যাস। আমি এখানে ইংরেজিতে লিখেছি, তোমরা বাংলাতে করলে অবশ্যই এখানে বাংলাতে চ্যাপ্টার লিখবে। প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, অর্থাৎ 4 থেকে 5টা অধ্যায় দেওয়ার চেষ্টা করবে, তার থেকে বেশি অধ্যায় দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। প্রথম অধ্যায় হচ্ছে তোমরা ইন্ট্রোডাকশন রাখবে, তারপর জিওগ্রাফিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ওয়েস্ট বেঙ্গল, তারপর এনভায়রনমেন্টাল এক্সপ্লয়টেশন, এনভায়রনমেন্টাল কনসিয়াসনেস ইন ইউরোপিয়ান মাইন্ডস, এনভায়রনমেন্টাল কনসিয়াসনেস ইন বেঙ্গল, তারপর কনক্লুশন। ঠিক আছে, এই রকম করে তুমি তোমার কাজটি 6টি অধ্যায়ে তৈরি করবে। তো সেই রকম টেন্টেটিভ চ্যাপ্টারাইজেশন এখানে এরকম করে তোমাদের লেখা থাকবে। তারপরে লাস্টে আসছে কি কনক্লুশন বা উপসংহার। দেখো, উপসংহার অংশে আলাদা করে এখানে কিছু বলার নেই, তবে যেটা তোমরা এখানে বলার চেষ্টা করবে যে উপাদানটা তুমি কোন মেথডে কিভাবে কাজটি কমপ্লিট করবে সেই বিষয়টা তোমাকে খুব সংক্ষিপ্ত করে এখানে লিখতে হবে। মানে আমি কি লিখেছি এখানে দেখো, যে কোনো গবেষণা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে উপাদান। আলোচ্য গবেষণা সম্পূর্ণ করার জন্য প্রাথমিক উপাদানের ওপর সবথেকে বেশি জোর দেওয়া হবে। মানে তুমি যখন কলোনিয়াল পিরিয়ড নিয়ে গবেষণা করবে তখন তোমাকে কিন্তু প্রাথমিক বা প্রাইমারি যে সোর্স সেটা ভালো করে দেখতে হবে। এক্ষেত্রে আর্কাইভ, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, বিভিন্ন রিপোর্ট, সংবাদপত্রে প্রকাশিত খবর প্রভৃতি দেখা হবে। ঠিক আছে, এবার তুমি যখন ঔপনিবেশিক সময় নিয়ে কাজ করবে, তোমাকে আর্কাইভে গিয়ে বিভিন্ন রিপোর্ট, সরকারি পরিবেশ সম্পর্কিত রিপোর্ট, অরণ্য আইন, তো এগুলো তো তোমাকে দেখতেই হবে। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া রিপোর্ট, এই সকল বিষয়গুলো তোমাকে দেখতে হবে। রেলপথ বিস্তারের জন্য যে কাটা হচ্ছে, গাছ কাটা হচ্ছে, তো এই সকল বিষয়গুলো তুমি কোথা থেকে সোর্স কালেক্ট করবে, তো সেগুলো খোঁজার জন্য সেই উপাদানটা খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও তুমি কি করবে, যে এই পরিবেশ সম্পর্কিত ধারণা, তারপর কি রয়েছে, এগুলোর জন্য তোমাকে গৌণ উপাদান মানে বিভিন্ন সেকেন্ডারি যে সোর্সগুলো রয়েছে, যে গ্রন্থগুলো রচিত হয়েছিল, সেগুলো তোমাকে দেখতে হবে। তো এটাও কিন্তু তোমাকে উল্লেখ করতে হবে। এবং লাস্টে তুমি বলবে মূলত প্রাথমিক ও গৌণ দুই উপাদান ব্যবহার করে আলোচ্য গবেষণা কর্মটি সম্পাদন করার চেষ্টা করা হবে। ঠিক আছে, এইভাবে তুমি উপসংহার বা কনক্লুশন অংশে উপাদানের বিষয়টি লিখে দেবে। তুমি কিভাবে কাজ করবে, কোথায় কোথায় যাবে, এই বিষয়টা তোমাকে উপসংহারে লিখতে হবে, মোটামুটি একই। তারপরে আসছে বিবলিওগ্রাফি বা বাংলাতে গ্রন্থপঞ্জি। বিবলিওগ্রাফিকে তোমরা দুটো ভাগে ভাগ করবে, একটি হচ্ছে প্রাইমারি সোর্স আর একটি হচ্ছে সেকেন্ডারি সোর্স। প্রাইমারি সোর্স মানে প্রাথমিক উপাদান, সেকেন্ডারি হচ্ছে গৌণ উপাদান। দুটো ভাগে ভাগ করবে। আমি ইংরেজিতে লিখে দিয়েছি, তোমরা ইংরেজিতে করলে যদি মানে তোমরা রিসার্চ প্রপোজাল ইংলিশে যদি লেখো তাহলে এই সোর্সগুলো ইংলিশে লিখবে, যদি তোমরা বাংলাতে লেখো সেক্ষেত্রে তোমরা সোর্সগুলো বাংলায় লিখবে। এবার যদি কোনো ইংরেজি বই তোমরা দেখে থাকো তখন সেই বইয়ের নামটা কিন্তু অবশ্যই ইংরেজিতে দেবে। মানে এমন যেন না হয় যে এই যে মেমোরিজ অব দ্য জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এটাকে কখনো বাংলা হরফে লিখবে না, এটাকে ইংরেজি হরফেই দেবে, যেটা এমন আছে এরকমই দেবে। এবার এখানে দেখো, আমি এটাকে ইংরেজিতে বলে তোমাদেরকে দেখো, বিবলিওগ্রাফি লেখার সময় তোমাদেরকে সব থেকে বেশি সতর্ক থাকতে হবে। যদি ইংরেজিতে লেখো তাহলে সব ইংরেজিতেই হবে, তাতে বাংলা থাকবে না। এবার যদি তুমি বাংলাতে রিসার্চ প্রপোজাল লেখো তাহলে এখানে গ্রন্থপঞ্জি, এখানে প্রাথমিক উপাদান, এখানে গৌণ উপাদান দেবে। এবার বাংলা বইয়ের ক্ষেত্রে বাংলা বইয়ের নাম থাকবে। এবার ইংরেজি বইয়ের ক্ষেত্রে তোমরা কিন্তু সেটাকে আলাদা করে বাংলা হরফে লিখবে না, সেটাকে ইংরেজিতেই লিখবে। মানে মেমোরিজ অব দ্য জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এটাকে ইংরেজিতে যেমন আছে সেইভাবেই লিখবে। আর এই নাম্বারগুলো যেহেতু তুমি বাংলাতে করছো, এগুলোকে তোমরা 1 2 3 1 2 3 এইভাবে করবে। বোঝা গেল? সুতরাং এই বিষয়টা একটু সতর্ক থাকবে। আর বইয়ের নামের ক্ষেত্রে অবশ্যই এটাকে ইটালিক্সে করার চেষ্টা করবে। ওয়ার্ডে তোমরা যখন কমপ্লিট করছো লেখাটা, তারপরে ইটালিক্সে দেবে। বইয়ের নামের ক্ষেত্রে তোমাকে অবশ্যই লেখকের নাম দেবে, তারপরে
বইয়ের নাম, তারপর কোথা থেকে বেরিয়েছিল, কত সালে। পেজ নম্বর কিন্তু বিবলিওগ্রাফিতে দিতে হয় না। তোমরা যখন কোনো রিসার্চ আর্টিকেল লিখবে বা পিএইচডি কাজ করবে তখন তোমাদেরকে সেই রকম রেফারেন্সিং ফলো করতে হয়। এটা তোমরা জাস্ট একটা বিবলিওগ্রাফি করছো, তো বিবলিওগ্রাফির জন্য তোমরা এইভাবে এই স্ট্রাকচারটা ফলো করবে। এবার দেখো, যেহেতু প্রাইমারি সোর্স তোমাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বা গবেষণা করার ক্ষেত্রে প্রাইমারি সোর্সে আলাদা গুরুত্ব রয়েছে, সুতরাং প্রাইমারি সোর্সটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবে। আমি এখানে 3টে দিয়েছি বলে তোমরাও 3টে দেবে এমন নয়, মিনিমাম 10টা তো তোমাদেরকে প্রাইমারি সোর্স দেওয়ার চেষ্টা করবে যে এগুলো থেকে তুমি দেখেছো, এবং যে সোর্সগুলোর কথা এখানে উল্লেখ করবে চেষ্টা করবে সেগুলো একটু দেখে যাওয়ার। কারণ ইন্টারভিউতে তোমাকে প্রশ্ন করা হতেই পারে যে তুমি এই বইয়ের নামটা দিয়েছো, তুমি বইটা দেখেছো কিনা। তো আমি আলাদা করে একটা ভিডিও করে তোমাদেরকে বলে দেবো যে এই পিএইচডির ভাইভাতে কি রিলেটেড প্রশ্ন জিজ্ঞেস করা হয়, সেটাও তোমাদেরকে আমি পরে কোনো একটা ভিডিওতে বলে দেবো। আর প্রাইমারি সোর্সের ক্ষেত্রে কি করবে, যখন যেটা লিখবে সেটা কিন্তু একটু ভালো করে তার তারিখটাও দেওয়ার চেষ্টা করবে। মানে মেমোরিজ অফ জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এটি কত সালে প্রকাশিত হয়েছিল সে সালটা উল্লেখ করবে। গভর্নমেন্ট রিপোর্ট, এরকম বলে তো আলাদা করে কিছু হয় না, তো আমি জাস্ট তোমাদের বোঝার জন্য লিখে দিয়েছি গভর্নমেন্ট রিপোর্ট, এটা কত সালে বেরিয়েছিল, কত ভলিউম আছে, কোথা থেকে বেরিয়েছিল, এটাও কিন্তু তোমাদেরকে দিতে হবে। ঠিক আছে, বোঝা গেল? তো এই হচ্ছে বিষয়। তো তোমাদেরকে আমি কমপ্লিট বলে দিলাম যে কিভাবে তোমরা একটি রিসার্চ প্রপোজাল লিখবে। এর পরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করতে পারো, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমরা আলাদা করে এই পেপার পাবলিকেশন করা, রিসার্চ প্রপোজাল লেখা, পিএইচডি ইন্টারভিউ কিভাবে দিতে হয়, তথ্য কিভাবে পাবে, কিভাবে তুমি গবেষণা এগিয়ে নিয়ে যাবে, এই বিষয় সম্পর্কিত আমরা কিন্তু আলাদা করে একটা কোর্স করাই, তোমরা চাইলে সেখানেও জয়েন হতে পারো। আমরা কিন্তু হাতে কলমে বিষয়গুলোকে ধরিয়ে দেখিয়ে দিই এবং তোমাদের যাবতীয় যা প্রশ্ন থাকে তারও আমরা উত্তর দিয়ে দেব। ঠিক আছে, তো আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে আর কমেন্ট করতে ভুলবে না। আর এনলাইট হিস্ট্রি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকে এখানে শেষ করছি, ধন্যবাদ।